আমাদের প্রিয় শহর কলকাতা, কলকাতা Kolkata. ক্যালকাটা Kolkata. যার ইতিহাস খুব বড় এবং রহস্যে ভরপুর। কিন্তু এই কলকাতার হার্টবিট কি? একটা ব্রিজ যেখানে লক্ষ লক্ষ মানুষের পায়ের নিচে কাঁপছে আর লক্ষ লক্ষ গাড়ির আওয়াজে গম গম করছে। এটা একটা ব্রিজ না, বিশ্বের সবচেয়ে ব্যস্ত ক্যান্টিলিভার ব্রিজ, কলকাতার ইতিহাসের প্রতীক। আমরা কথা বলছি হাওড়ার ব্রিজের। कोलकाता में एंट्री के लिए ब्रिटिश काल के इस आइकॉनिक ब्रिज से गुजरना भी एक अनुभव है। यह ब्रिज इंडिया की सबसे बड़ी रिवर ब्रिज और सबसे व्यस्त ब्रिजों में से एक ब्रिज है। जब ये ब्रिज पूरा हुआ तब ये देश का पहला और दुनिया का तीसरा ऐसा ब्रिज था যা হুগলি নদীর ওপর দাঁড়িয়ে কলকাতা এবং হাওড়া শহরকে জুড়েছে। এটা তৈরি করতে যে ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়েছে তাতে এটা যখন তৈরি হলো সবাই দেখে অবাক। এটা একটা ব্রিজ যার পেছনে লুকিয়ে আছে যুদ্ধের গল্প, ইঞ্জিনিয়ারিং এর অলৌকিক ঘটনা, এমনকি নদীর তলায় পাওয়া পুরনো কামানের রহস্য। আজকে আমরা জানবো হাওড়া ব্রিজের অজানা ইতিহাস। এটা বানানো থেকে শুরু করে কি করে এটা কলকাতার গর্ব হলো, পুরোটা দেখলে তুমি বুঝবে কেন এটা কলকাতার হার্টবিট। 18শো শতাব্দীর মাঝামাঝি সময় ইংরেজরা ভারতবর্ষের সব অংশ প্রায় দখল করে নেয়। নিজেদের শাসনকালকে ভালোভাবে চালানোর জন্য ইংরেজরা ভারতবর্ষে অনেক কিছু ডেভেলপ করে। সময়ের সাথে সাথে যখন ট্রান্সপোর্টের জন্য রেলের আবিষ্কার হলো, এক্সপোর্টকে ফাস্ট করার জন্য ইংরেজরা 1853 সালে মহারাষ্ট্রের মুম্বাই এবং 1954 সালে পশ্চিমবঙ্গে কলকাতায় রেলপথ নির্মাণ করে। এই সময় কলকাতায় ইংরেজদের রাজধানী ছিল। কলকাতা থেকে ইংরেজরা কন্ট্রোল করত নিজেদের ব্যবসা বাণিজ্য। এর জন্য ইংরেজরা 1953 সালের জুন মাসে হাওড়া স্টেশনের কাজ শুরু করে দেয়, যা 1954 সালে সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু এতে ইংরেজদের সমস্যার সমাধান হয় না, কারণ হাওড়া ও কলকাতার মাঝে বয়ে চলেছিল হুগলি নদী। হাওড়ায় ইংরেজরা প্রচুর ফ্যাক্টরি বানিয়েছিল। এই ফ্যাক্টরির মাল পাঠানোর জন্য জাহাজ ব্যবহার করে হুগলি নদী পার করতে হতো, যেটা প্রচুর সময় ও খরচ লাগতো। আবার বর্ষার সময় যখন হুগলি নদীর ওয়াটার লেভেল বেড়ে যেত, ইংরেজদের বাধ্য হয়ে কিছুদিনের জন্য ব্যবসা বন্ধ রাখতে হতো। তাছাড়া হুগলি নদী পার হওয়ার সময় অনেক জাহাজ ডুবে যেত। হুগলি নদী ইংরেজদের সাথে সাথে সাধারণ মানুষদের কাছেও একটা বড় সমস্যার কারণ ছিল, কারণ তখন হাওড়া ও কলকাতা আসা যাওয়ার জন্য নৌকা ছাড়া কোনো সঠিক ব্যবস্থা ছিল না। আর যখন থেকে হাওড়া স্টেশন শুরু হয়ে যায় তখন থেকে এই সমস্যা আরও বড়ভাবে দেখা দেয়। বিদেশি থেকে সাধারণ মানুষ কলকাতা থেকে হাওড়ায় এসে ট্রেন ধরতে হতো, তার জন্য তাদের নৌকা সাহায্যে হুগলি নদী পার করতে হতো। ইংরেজরা এটার একটা পার্মানেন্ট সমাধান চাচ্ছিল। 1862 সালে ব্রিটিশ ইঞ্জিনিয়ার জর্জ টার্নবুল প্রথম প্রস্তাব দেয় হুগলি নদীর উপর একটা সাসপেন্ড গার্ড ব্রিজ বানানো। কিন্তু কেন এত সমস্যা থাকা সত্ত্বেও ব্রিটিশ গভর্নমেন্ট এই ব্রিজ বানানোর প্রয়োজন বোধ করলো না, কারণ এটা ছিল পূর্ব ভারতের বাণিজ্যের কেন্দ্র। হাওড়া স্টেশন থেকে পণ্য আসার পর সেটা হুগলি নদী পার করে কলকাতায় পৌঁছাতো। এর জন্য প্রয়োজন ছিল একটা মজবুত সেতু, কিন্তু তখনকার কলকাতার মাটির গভীরতা এবং নদীর প্রবল স্রোতের কারণে এটা করা সম্ভব হচ্ছিল না। এর প্রায় 12 বছর পর 1974 সালে একটা পন্টুল ব্রিজ বানানো হয়, যা ভাসমান ছিল এবং হুগলি নদীতে জাহাজ চলাচলের জন্য এটা খুলে যেত। এই ভাসমান সেতু সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল জাহাজ যাতায়াতের সময় সেতু খুলে দেওয়া। জাহাজ গেলেই সেতু বন্ধ হয়ে যেত, যার জন্য দিনের বেশিরভাগ সময় যানজট হতো এই সেতুতে, কারণ এই সময় পর্যন্ত দিনের বেলায় কেবলমাত্র সেতু খোলা হতো। এই ব্যবস্থা চলে 1906 সাল পর্যন্ত। তারপর রাতেও জাহাজ চলার জন্য সেতু খুলে দেওয়া হতো। তাতে আগে দিনে যেখানে 24 বার সেতু খোলা হতো তা কমে গিয়ে 4 বার হয়ে যায়, কিন্তু এতেও যানজটের সমস্যার সমাধান হয় না। ফলে এই সময় থেকেই ব্রিটিশ প্রশাসন একটা নতুন সেতুর প্রয়োজন বোধ করলো। 1906 সালে বন্দর কর্তৃপক্ষ বন্দরের চিফ ইঞ্জিনিয়ার জন স্পট, ইস্ট ইন্ডিয়া রেলওয়ে চিফ ইঞ্জিনিয়ার আর.এস. হায়েট এবং কলকাতা পৌরসভার চিফ ইঞ্জিনিয়ার ডব্লিউ.বি. মার্কবেনের নেতৃত্বে নতুন ব্রিজের জন্য একটা কমিটি নিয়োগ করা হলো। চিফ ইঞ্জিনিয়ারদের নেতৃত্বে কমিটি
প্রয়োজনীয় তথ্য ব্রিটিশ গভর্নমেন্টকে দেয়। সকল তথ্যের উপর ভিত্তি করে নদীটির উপর একটা ভাসমান সেতুর বদলে একটা বহির্বাহু সেতু নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই পরিকল্পনা মোটেই পছন্দ হয়নি ব্রিটিশ গভর্নমেন্টের, কারণ তখন পর্যন্ত পৃথিবীতে 3টি মাত্র বহির্বাহু সেতু নির্মাণ হয়েছিল। নতুন প্রযুক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চাচ্ছিল না ব্রিটিশ গভর্নমেন্ট ভারতবর্ষে। এর মধ্যেই বহির্বাহু সেতুর প্রযুক্তিতে তৈরি কানাডার পো দ্য কেবেক সেতু ভেঙে পড়েছিল। ব্রিটিশ গভর্নমেন্টের লেনিন সাহেব একটি ভাসমান সেতুর পক্ষেই মত দিয়েছিলেন, আর একই মত ছিল পোর্ট কমিশনারের, কারণ বন্দরের কাছে সেতুতে গরুর গাড়ি চালানোর থেকে বিদেশে থেকে আসা জাহাজ চালানো বেশি দরকার ছিল। প্রাথমিক কমিটি গঠনের পর 1911 সালে নতুন সেতু নির্মাণের নকশা চাওয়া হয়। পরের বছর সারা বিশ্ব থেকে 9টি সংস্থা 18টি নকশা জমা দেয়, কিন্তু সবগুলো নকশা ছিল বহির্বাহু মডেলে, অর্থাৎ সেতুর মাঝ বরাবর খুলে রাখার ব্যবস্থা রেখেছিল সব সংস্থাই। এর মধ্যে শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ। ব্রিটিশ গভর্নমেন্ট ভারতবর্ষে নতুন কোনো পরিকাঠামোর তৈরির প্রকল্প থেকে সরে আসে। 1917 থেকে 1927 সাল পর্যন্ত ব্রিটিশ যুদ্ধের কবলে পড়ে আর্থিক ধাক্কা খায়। ভারতবর্ষের আমদানি কমে যায়, ফলে নতুন পরিকাঠামো তৈরির প্রকল্প থেকে দূরে সরে যায় ব্রিটিশ গভর্নমেন্ট। আবার একবার সেতুর চর্চা ওঠে। রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। তিনি ছিলেন মার্কিং অ্যান্ড কোম্পানির অন্যতম মালিক। কমিটির অন্য সদস্য ছিল তৎকালীন কলকাতা বন্দরের চেয়ারম্যান কে হিডলে, চিফ ইঞ্জিনিয়ার জে ম্যাকগ্লাস। কমিটি তৎকালীন ব্রিটিশ ইঞ্জিনিয়ার বেসিল মটের পরামর্শ গ্রহণ করেন। তিনি প্রথম সিঙ্গেল স্প্যান আর্চ ব্রিজের প্রস্তাব করেন। 1922 সালে আর.এন. মুখোপাধ্যায়ের কমিটি চূড়ান্ত রিপোর্ট পেশ করে ব্রিটিশ গভর্নমেন্টকে। তাতে যাবতীয় বিতর্ক সরিয়ে দিয়ে বহির্বাহু সেতু নির্মাণের সুপারিশ করা হয়। ঠিক হয় এমন সেতু তৈরি করা হবে যার নিচে দিয়ে জাহাজ যাতায়াত করতে পারবে। 1926 সালে পাস হয় দ্য নিউ হাওড়ার ব্রিজ অ্যাক্ট। 1935 সালে নতুন হাওড়ার ব্রিজ আইন সংশোধন হয়। 1936 সালে এই ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। ব্রিটিশ ইঞ্জিনিয়ার রোল্যান্ড বাবার ও টিটিন এই ব্রিজ ডিজাইন করেন, আর নির্মাণ করেন ব্রাইট হোয়াইট, বার্ন ও জেসপো কোম্পানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার কারণে স্টিল সাপ্লাই বন্ধ হয়ে যায়, কিন্তু টাটা স্টিল 23,000 টন স্টেনলেস স্টিল দিয়ে সাহায্য করে, ফলে 1943 সালে ব্রিজটি খুলে যায়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের আক্রমণের আশঙ্কায় কোনো আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। প্রথম যান হিসাবে এই ব্রিজের ট্রাম পার হয়। 1965 সালে 14 জুন ব্রিজটির নাম রাখা হয় রবীন্দ্র সেতু। তবে হাওড়ার ব্রিজ নামে এটি বেশি জনপ্রিয়। নির্মাণের সময় কাইসন মানে ফাউন্ডেশনের জন্য বড় সিলিন্ডার নামানোর সময় একটা এত জোরে ধাক্কা খায় যা সিসমোগ্রাফে ভূমিকম্প হিসাবে রেকর্ড হয়, এবং কাছের একটি মন্দির ধ্বংস হয়ে যায়। পরে সেই মন্দির পুনর্নির্মাণ করা হয়। এছাড়া নদীর তলা থেকে পুরনো কামান ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কয়েন আবিষ্কার হয়, যা ব্রিজের ইতিহাসকে আরও রহস্য করে। হাওড়ার ব্রিজের সবচেয়ে আশ্চর্যজনক ফ্যাক্ট হলো পুরো ব্রিজটা কোনো নাট বোল্ট ছাড়াই শুধুমাত্র রিপিটিং এর দ্বারাই তৈরি, যা সে সময়ের ইঞ্জিনিয়ারিং এর একটা সাহসী পদক্ষেপ ছিল। এটা তৈরি করতে মোট 26,000 টন স্টিল লেগেছে। এটা একটা সাসপেন্স টাইপ ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজ, যার কোনো পিলার নেই, পুরোটাই নদীর উপর ঝুলে আছে। দৈর্ঘ্য 705 মিটার, মূল স্প্যান 457 মিটার। নির্মাণের সময় বিশ্বের তৃতীয় লার্জেস্ট ক্যান্টিলিভার ব্রিজ ছিল, এখন ষষ্ঠ। প্রস্থ 71 ফুট, উচ্চতা 82 মিটার। নির্মাণের সময় বড় চ্যালেঞ্জ ছিল কাইসনগুলো নদীর তলায় 31 মিটার গভীর পর্যন্ত ঢোকানো। সেটা মাত্র 50 থেকে 75 মিলিমিটারের মধ্যে অ্যালাইন করা হয়। 2005 সালে একটা জাহাজ ধাক্কা মারে, যা ব্রিজের পিলারের ক্ষতি হয়, যেটা রিপেয়ারিং করতে 50 লক্ষ টাকা খরচা হয়। রিপেয়ারিং এর সময় অরিজিনাল ডিজাইনারদের সাথে যোগাযোগ করা হয়। তাই হাওড়ার ব্রিজ শুধু ইট আর স্টিলের তৈরি নয়, এটা কলকাতার আত্মা, যুদ্ধ এবং মানুষের সংযোগের গল্প। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। সাবস্ক্রাইব করতে ভুলবে না।